ডিভোর্সের পরদিনই অন্য পুরুষের সঙ্গে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। আমাকে এই জীবনে এই বিচ্ছিরি অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে ভাবতেই অবাক হচ্ছি। গতকাল প্রাক্তন স্বামীর বাড়ি থেকে বিদায় নিয়ে একটা রাতও কাটাতে পারলাম না, অমনি বাবা মায়ের কেন জানি জোর করে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। নতুন এই পাত্রপক্ষ নাকি আমাকে তাদের ঘরের বউ করে নেওয়ার জন্য ওদের পাগল করে দিচ্ছে। কে এই ছেলে? আমার মধ্যে বা কি বা এমন দেখলো যে আমাকেই বিয়ে করার জন্য এমন উতলা হয়ে উঠেছে? মনের ভিতরকার জেগে ওঠা প্রশ্নের নির্দিষ্ট কোনো জবাব পায় না অবনী। ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার দিকে চেয়ে এক মনে ভাবছে মেয়েটা। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তানভীর সাথে সে তো ভালোই ছিল। 1.5 বছরে সুখের সংসার, ছোট্ট একটা চাকরি। প্রতিদিন বাসায় ফিরে বিকেলে 2টো টুল নিয়ে বসতো বারান্দায়, 2 কাপ চা আর খুনসুটি ভালোবাসা। অথচ সেই তানভীর ধীরে ধীরে কেমন যেন বদলে যেতে শুরু করলো। রাত করে বাসায় ফেরা, স্মোক শুরু করা, এমনকি অবনীর গায়ে পর্যন্ত হাত তুলতেও দ্বিধাবোধ করে না। নিজের প্রতি প্রিয় মানুষের সব ভালোবাসা, সব সম্মান শেষ হয়ে যাওয়ার পরও মানুষের মধ্যে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে একটু নিজের মতন শ্বাস নিতে পারার অপচেষ্টা। সেটুকুর জন্যই গতকাল তানভীর থেকে ডিভোর্স নিতে বাধ্য হয় সে। কিন্তু দরজা খুলে কারোর ভিতরে ঢোকার শব্দ পেয়ে চমকে ওঠে পিছন থেকে তাকালো অবনী। একজন অপরিচিত ভদ্রমহিলা ভেতরে ঢুকলো। শরীরে গহনার ভার আর মুখের ভাবভঙ্গি দেখে বুঝিয়ে দিচ্ছেন যথেষ্ট পয়সাওয়ালা। তবে ভদ্রমহিলা বলা যাবে কিনা নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘর জুড়ে থমথমে পরিবেশ। বদ্ধ ঘরে 2 জন মানুষ নির্বাক থাকলে যা চলে তা হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন। এই মুহূর্তে অবনীর বুকের ভিতরও তেমনই হচ্ছে। সে নত দৃষ্টিতে ভদ্রমহিলার দিকে তাকালো। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, তাহলে তুমিই অবনী? ছবিতে দেখেছি। বাহ, আমার ছেলের পছন্দের প্রশংসা করতেই হয়। তোমার চেহারার তুলনা হয় না। আমি কে জানো? জি না, জানি না। তবে অনুমান করছি আপনি পাত্রের মা। আমার মৌমার যেমন রূপ তেমন গুণ। এই সোনার টুকরো মেয়েটারে এতদিন কেন যে দেখি নাই। শোনো অবনী, আমার নাম ফতেমা তুজ জহুরা বানু। লোকে জহুরা বলেই ডাকে। সবার ধারণা আমি বড় ভাগ্য করে আমার ছেলেটারে পাইছি। আমার ছেলের মতন অমন ভালো ছেলে এই দুনিয়ায় পাওয়া যাবে না। তোমারে যখন ও পছন্দ করেছে, দেখো তুমি রাজরানী হয়ে থাকবা। অবনীর খুব জানতে ইচ্ছে করছে, আপনার ভালো ছেলে কোথায় আছে? ওকে ডাকুন। আমাকে বিয়ের জন্য লোকটা এমন মরিয়া হয়েছে কেন, আমার জানা দরকার। পাত্র দেখলাম না, পাত্রের সবার চরিত্র জানলামও না, অথচ তার সাথে কিনা বিয়ে দেওয়ার জন্য আমার বাবা মায়ের রীতিমতো পাগল হওয়ার অবস্থা। মনে মনে এক রাস প্রশ্ন জমা হলেও সে আর সাহস পায় না। জহুরা আবার বলল, চলো মা, বাইরে চলো। বিয়ের সব আয়োজন শেষ, এখন শুধু বিয়ে। তারপরই তোমাকে নিয়ে যাব। তোমার বান্ধবীরা কেউ আসেনি নাকি? ওরা আসবে কিভাবে? আজ দুপুরেই তো আমি জানলাম আপনার ছেলের সাথে আমার বিয়ে। ওসব বিশেষ ঝামেলা নেই। না সাজলেও তুমি যথেষ্ট সুন্দর। চলো চলো, তোমার মা রান্নাঘরে ব্যস্ত, আমিই বরং সঙ্গে করে নিয়ে যাই। ছেলের মুখে তোমার এত প্রশংসা শুনেছি, না দেখে আর বসেই থাকতে পারছিলাম না। জহুরা বানু অবনীকে ধরে ডাইনিং রুমে নিয়ে এলেন। লোকজন বিশেষ নেই। অপরিচিত একজন বয়স্ক লোক বারবার দেওয়াল ঘড়িটা দেখছে। তার ঠিক পাশেই শ্যামবর্ণের একটি ছেলে, মাথায় চুল কোঁকড়া, নাকের ওপর র্যাশের মতন ছোট ছোট তিল। অবনী এর আগে তাকে কোথাও দেখেছে বোধহয়, কিন্তু এই মুহূর্তে খেয়াল আসছে না কে এই ব্যক্তি। দৃষ্টি ফিরিয়ে সে পাশের আর একটি ছেলের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। উজ্জ্বল ফর্সা, চোখের দৃষ্টির সীমানা মাঝারি, গায়ে একটা অফ হোয়াইট রঙের শার্ট। দেখে মনে হচ্ছে কোনো চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতোই বটে। অবনী ক্ষণিক মুহূর্ত আড়ালেই ছেলেটির দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এই ছেলেটি নিশ্চয়ই পাত্রের ভাই, আর কোঁকড়া চুলগুলো ছেলেটি ওর বিয়ের পাত্র। এর মধ্যে হঠাৎ করেই সে অবনীর দিকে তাকালে দুজনেই চোকাচুকি হয়ে যায়। এরপর সে চোখ নামায় না, মুচকি হেসে গোপনেই অভিবাদন জানায় অবনীকে।
মুরব্বি গোছের লোকটা অবনীর বাবাকে বললেন, কই বেয়াই সাহেব, তাহলে বিয়ের কাজ শুরু হোক, কি বলেন? আপনার মেয়ের তো আপত্তি নেই, তাই না? অবনীর বাবা আব্দুর রশিদ কোনো দিকে না চেয়ে বিড়বিড় করে বললেন, জি তাই হোক, আমার মেয়ে বিয়েতে মত দিয়েছে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আর তাছাড়া আপনার ছেলে রাহিদ যখন ওকে বিয়ের কথা বলেছে, তখন এ বিয়ে হবেই। অবনী বাবার দিকে ফিরেও তাকায় না। যে বাবা ডিভোর্সি মেয়েকে নিজের বোঝা ভেবে পরদিনই বিয়ে দিয়ে দেয়, সেই বাবার দিকে তাকাতে ওর ঘৃণা হচ্ছে। কিন্তু ভুল করেও মেয়েটা যদি বাবার মুখের দিকে একবার তাকাতো, তবে নিশ্চয়ই দেখতো সেখানে আফসোস আর যন্ত্রণা একসাথে খেলা করছে। বাবার দিকে ভুরুক্ষেপ না করলেও অবনী প্রচণ্ড অবাক হলো যখন শার্ট পরা ছেলেটার সাথে বিয়ে দেওয়া হচ্ছে, আর ছেলেটিও বাধ্য ছেলের মতন সব শুনল। এরই নাম রাহিদ, তার মানে এর সাথেই অবনীর বিয়ে হচ্ছে। কিন্তু রাহিদ, এই নামটা বড্ড পরিচিত লাগছে ওর, কোথাও একটা শুনেছে বোধহয়, কোনোভাবেই মনে পড়ছে না। নিজেকে বড্ড অসহায় লাগছে। কিছু একটা সত্য কিংবা রহস্য নিশ্চয়ই আছে এর মাঝে, কিন্তু সেই রহস্যের হদিস খোঁজার সময় জুটল না। অবনীর পালা শেষ হয়ে বিয়ে হয়ে গেল। অবনীর ভালো মন্দ কোনো অনুভূতিই নেই, কিন্তু রাহিদের চোখে মুখে যেন চরম তৃপ্তির হাসি। ওই সুন্দর মুখে এমন তৃপ্তির হাসি খুব একটা সুবিধের লাগে না ওর। কে এই রাহিদ? অবনীকে বিয়ে করে কিসের এত আনন্দ ওর মাঝে? অবনী সেভাবেই নির্বাক সোফায় বসে আছে। আব্দুর রশিদ মেয়ের নাম ধরে একবার পাশে আসতেই ইশারা করলেন। অবনী অনিচ্ছা সত্ত্বেও বাইরের মানুষের সামনে বাবার মান রাখতে উঠে দাঁড়ায়। আব্দুর রশিদ কোনো পূর্ব প্রতিক্রিয়া ছাড়াই হঠাৎ করে মেয়ের হাত চেপে ধরে হাউমাউ করে কান্না শুরু করলেন। ঘটনার আকস্মিকতায় ঠিক কী করা উচিত কিছুই ভেবে পায় না অবনী। সে তো ভেবেছিল তাকে বিয়ে দিয়ে তার বাবা অনেক বড় একটা দায় মুক্ত হচ্ছে। ডিভোর্সি মেয়েকে নিয়ে মানুষের কাছে তাকে আর উপহাসের পাত্র হতে হবে না। কিন্তু এ কি, মানুষটা কাঁদছে। অবনীর বাবার হাতের ওপর হাত রেখে অসহায় ভঙ্গিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো বাবা? আমাকে তুই মাফ করে দিস অবনী। ঠিক করলাম নাকি ভুল করলাম আমি জানি না, কিন্তু আমার হাত পা বাঁধা। এই বিয়ে ভিন্ন আর কোনো পথ ছিল না আমার। কি বলছো বাবা এসব? আমি ঠিকই বলছি অবনী, আমি জানি আমার ওপর তোর আসমান সমান রাগ আর অভিমান জমে গেছে। তানভীর সাথে কি ঘটেছিল কোনো খোঁজই নিইনি। বাড়ি ফিরে তুই কষ্টে আছিস নাকি যন্ত্রণায় আছিস, বাবা হিসাবে আমি এক মুহূর্তের জন্য তা জানার আগ্রহ দেখাইনি। আমি প্রচণ্ড স্বার্থপর বাবা। তোর বাকি দুই ভাই বোনের কথা ভেবে তোকে নিয়ে চিন্তা করার প্রয়োজনই মনে করলাম না। এই অন্যায় শাস্তি তুই যা দিতে চাস দিবি। হবনি, তোর বাবা হিসাবে দেয়ার মধ্যে তোকে শুধু একটাই উপদেশ দিতে চাই, সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। অবনীর চোখ ছলছল করে ওঠে, তবে সেটা বাবার প্রতি মায়ায় নয়, বরং বাবার এই অন্যায়ের প্রতি অভিমান থেকে। একটা বিষাক্ত কুরুক্ষেত্র থেকে কোনো রকমে পালিয়ে আসতে না আসতেই তার বাবা আর একটি অচেনা কূপে ফেলে দিলেন এই অভিযোগ থেকে। আব্দুর রশিদ কেঁদে কেটে একাকার হলেও অবনীর মা শাহনাজ বেগম চুপ করে আছেন। মেয়েকে তার কিছুই বলার নেই। মায়ের এরূপ আচরণ অবনীর ভীষণ রাগ হচ্ছে। এবারের মানুষগুলো হঠাৎ এমন নিষ্ঠুর হয়ে উঠল কেন? ওদের সামনে বেশিক্ষণ থাকলে নির্ঘাত দম আটকে যাবে। অবনী কাউকে কিচ্ছুটির জবাব না দিয়ে ধীরে ধীরে সরে দাঁড়ায়। দীর্ঘক্ষণ পর শ্বশুরবাড়ির গালিতে তুলে যাওয়ার জন্য শাহনাজ বেগম এগিয়ে এলেও অবনী তার দিকে ফিরেও তাকায় না। এই বাড়ির মানুষগুলো তার কাছে মৃত। শাড়ির আঁচল টেনে সে মুখ ফিরিয়ে যেই না গাড়িতে উঠতে যাবে, পশ্চিম দিকের গলির দিকে দৃষ্টি যেতেই অবনী যেন হতবাক হয়ে যায়। দূরে তার প্রাক্তন স্বামী তানভীর দাঁড়িয়ে আছে। মানুষটার চোখ মুখ সম্ভবত লাল, কান্না করেছে নিশ্চয়ই, কিন্তু কেন? সে নিজেই তো গতকাল সব শেষ করে দিয়েছে নিজের হাতেই, তবে আজ কেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেও? অবনীর পা যেন নড়ছে না। সে স্থির হয়ে সেইভাবেই হতবম্ব দৃষ্টিতে তানভীর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। একদিকে প্রাক্তন স্বামী, অন্যদিকে তার জীবনে আগত সদ্য বিবাহিত দ্বিতীয় পুরুষ রাহিদ। ওকে এভাবে স্থির থাকতে দাঁড়িয়ে দেখে রাহিদ আর চোখে তাকিয়ে দেখার চেষ্টা করে,
কিন্তু মেয়েটার ঘোমটার কারণে অবনীর দৃষ্টিসীমা বুঝতে পারে না। জহুরা ওর কাঁধে হাত রেখে বলল, কই, ওঠো অবনী, শরীর খারাপ লাগছে তোমার? অবনী দুপাশে মাথা নাড়ল। মেয়েটা কোনো দিশা খুঁজে পাচ্ছে না। তানভীর সাথে সব সম্পর্ক চুকে বুকে দিয়েছে ঠিকই, তারপরেও মানুষটার সামনে অন্য পুরুষের হাত ধরে বিদায় নিতে বড্ড কষ্ট হচ্ছে মেয়েটার। হাজার হোক, এতগুলো দিন তার সাথে এক ঘরে সংসার করে এসছে। মন খারাপের রাতে মুখ গুজেছে তারই বুকে। সেই পরম প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে এত কঠিন কাজ কি আদেও করা সম্ভব? অবনীকে তবু সেই কঠিন কাজটাই করতে হলো। বাধ্যকর্মী যেমন নিয়ম করে 9টা 5টার অফিস ডিউটি করে, অবনীও তেমন করেই ডান পা সামনে দিয়ে গাড়ির একেবারে দরজার কাছে নাড়ায়। এই মুহূর্তে এতক্ষণে ওর চোখ টলমল করে উঠল, বুক ফেটে কান্না আসছে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু সেই কান্না কাকে দেখাবে, কাকেই বা বোঝাবে সে? অগত্যা নিজের ওপর জোর করে দম খিচিয়ে ডান বামে কোনো দিকে না ফিরে ঝটপট গাড়িতে উঠে বসলো। ঠিক তার সাথে সাথেই বসলো বাকি সব মানুষগুলো। তবে অন্যরা আরেকটি গাড়িতে উঠেছে। বরের গাড়িতে শুধুমাত্র অবনী এবং রাহিদ। ভিতরে উঠে গাড়ির গ্লাস লাগাতেই অবনী টের পেল রাহিদ একটা অদ্ভুত সুন্দর গন্ধের পারফিউম ব্যবহার করেছে। এতক্ষণ বুঝতে পারেনি, কিন্তু অবনীর খুব কাছে বসায় এখন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। দুপাশে শাঁসা করে বাস, ট্রাক আর প্রাইভেট কার ছুটে যাচ্ছে। অবনীদের গাড়ি চলছে কিছুটা ধীরে। রাহিদ বেশ কড়া স্বরে ড্রাইভারকে বলে দিচ্ছে সাবধানে গাড়ি চালাতে, কিন্তু এই ধীর গতিতে দীর্ঘক্ষণ বসে থাকাটা দায়। অবনী বুকের ভিতরকার যন্ত্রণা নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকলেও রাহিদ পারল না। সে গলা ছেড়ে হঠাৎ করেই বলে উঠল, খুব বেশি সাজ বা গয়না তো গায়ে জড়াওনি, তারপরও এই সাদাসিধা বিয়ের সাজে তোমাকে সুন্দর দেখাচ্ছে। যদিও আমি আশা করেছিলাম তোমাকে যেদিন বিয়ে করব সেদিনেই শহরের সবচেয়ে সুন্দর সাজটা তোমার হবে। আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক ছিল? না তো, তাহলে আমার থেকে এসব আশা করেন কিভাবে? প্রেমিক না হলে আশা করা যায় না নাকি? তানভীরের সাথে যেদিন তোমার বিয়ে হলো সেদিন তো খুব সুন্দর করে সেজেছিলে, একেবারে যেন রাজরানী। ওই সুন্দর সাজ আমি আজও ভুলতে পারিনি, এই জীবনে আর পারবও না। অবনী কটমট দৃষ্টিতে রাহিদের দিকে তাকালো। তার বিয়ের দিনে এই লোকটা ছিল? রাহিদ ওর দৃষ্টির ওপর দৃষ্টিপাত করে আবারও বলল, তানভীকে খুব মিস করছো নাকি? না, কিন্তু তোমার চোখ বলছে তুমি তাকে মিস করছো। করারই কথা। আর মিস না করলেও কিছুক্ষণ আগে ওই যে গলির মোড়ে দাঁড়িয়ে ওভাবে হ্যাংলার মতন তাকিয়েছিল, এটুকু দেখে তোমার মন খারাপ হওয়ারই কথা। শ্বশুরবাড়ি এলাকা না হলে এতক্ষণ। অবনীর বুকের ভিতর ধক করে উঠল। কি বলছে এই মানুষটা? তানভীকে সে কিভাবে চিনল? অবনীর সবকিছু যেন গুলিয়ে যেতে লাগলো। তার বিয়ের দিনে রাহিদের উপস্থিতি, তানভীরকে চেনা, চুল কোঁকড়া গোছের ওই ছেলেটার চেহারা, এমনকি ডিভোর্সের পরদিনই এই ছেলেটাকে বিয়ের জন্য বাবা মায়ের জোর জবরদস্তি, সব কেমন যেন একই সূত্রে গাঁথা। অবনী আর স্থির থাকতে পারে না। করুণ দৃষ্টিতে রাহিদের দিকে তাকায়, কিন্তু প্রশ্ন করতে পারল না। উল্টে রাহিদি তাকে অবাক করে দিয়ে বলে, তোমার হৃদস্পন্দন অনেক বেড়ে যাচ্ছে অবনী। দেখো দেখো, এত জোরে শ্বাস নিলে তো তোমার কষ্ট হবে। তারপর অবনী বলে, আপনি কে? আমি রাহিদ। এই রাহিদ পরিচয় ছাড়া এর বাইরে কে? আপনি মানুষ নাকি অমানুষ, চোর না ডাকাত? আমি এসবের কিছুই জানি না। শুধু জানি সকাল 10টার সময় বাবা আমার ঘরে এসে বলেছিলেন, অবনী শুয়ে আছিস? ওর তো তোর সাথে জরুরি কথা আছে। ব্যাস। তারপর বাবা জানালেন আমার নাকি বিয়ে, ছেলের নাম রাহিদ, উচ্চ বংশ, প্রচুর টাকা পয়সা, আজকেই বিয়ে। আমার বাবার কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়েছিলাম আমি, কিন্তু বাবা চড়া সুরে বলেছিলেন, তুই যদি এই বিয়েটা না করিস তবে আমি আর তোর মা বিষ খেয়ে মরবো। এই দেখ আমার হাতে বিশেষ শিশি। অবনী, তোর এই বিয়েটা করা খুব জরুরি, না হলে আমার সব শেষ হয়ে যাবে। আমার পরিবার, তোর বাকি 2 ভাই বোন, সব কিছু আমাকে হারাতে হবে। বড় মেয়ে হিসাবে তুই কি সেটা চাস? আমি আমার বাবাকে অনেক করে বোঝালাম, আমার ধর্ম, রাষ্ট্র, সমাজে মেয়েদের তৎক্ষণাৎ জীবন সাজানোর অধিকার নেই। তার চেয়ে বড় কথা, আমি মানসিকভাবেই প্রস্তুত নই।
এরপরও আমার বাবা নানানভাবে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করালেন। কিন্তু আমার এই বাবা তো এতগুলো বছরের চেনা সেই মানুষটা নন। সেই বাবা আমাকে আদর যত্নে বড় করেছেন, আমার ভালো মন্দের ফারাক বুঝেছেন। অথচ এই মানুষটা তেজ, চোখে মুখে আতঙ্ক, বারবার শুধু আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। কে এই ব্যক্তি? আমি আপনার দোহাই লাগি, আমাকে প্লিজ বলুন কে আপনি। রাহিত কিছুক্ষণ অবনীর মুখের দিকে চেয়ে রইল, যেন অবনীর এই আকুতি ভরা চাহনি ওর কাছে বেশ ইন্টারেস্টিং একটা টপিক মনে হচ্ছে। সে অবনীর দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। তোমার হাতটা একটু ধরি অবনী, এখন তো তুমি আমার বিয়ে করা বউ, দেবে না বলো? অবনী তবুও রাহিদের হাত ধরে না। রাহিদ তখন ঠোঁটের সীমা পর্যন্ত প্রশস্ত করে মুচকি হেসে বলল, আমি তোমার প্রেমিক, তোমাকে যে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার এক ফোঁটা কষ্টও যে সহ্য করতে পারে না। তানভীরের সাথে তুমি সুখে ছিলে না, তাই ওর থেকে ডিভোর্স হতেই আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আপনি আমাকে আর তানভীরকে ফলো করতেন? এত প্রশ্ন করছো কেন? বাসর রাতের পরে জবাব দেব, কেমন? এই রহস্যময় রাহিদের জবাবে অবনী কেবল ফ্যাল করে চেয়ে রইল। বাসার কলিং বেল বাজছে। আলেয়া বেগম ছেলের এই দুঃসময়ে স্বামী আর আরও 3টি সন্তান ফেলে একা একাই দূর শহরে ছুটে এসেছেন। অবশ্য বৌমা থাকাকালীনও আসতেন। এই বাড়ি, এই আসবাবপত্র সবই তার চেনা জানা, শুধু মাঝখানে কেমন যেন অচেনা হয়ে উঠতে শুরু করেছে তার বৌমা অবনী। প্রতিবার কি পাগলামি যে করতো, মা এটা করে দেব, মা ওখানে চলুন তো আমার সাথে, মা আমার মন ভালো লাগছে না, আপনার ছেলে ঝগড়া করেছে। আর শেষবার মেয়েটার গালে ছিল দগদগে একটা দাগ, শক্তপোক্ত কোনো পুরুষের তালুর ভয়ানক থাবার চর। সবই বুঝেছিলেন আলেয়া বেগম, কিন্তু ছেলের সাথে তর্ক করেও লাভ হয়নি। কলিং বেলের আওয়াজ পেয়ে জায়নামাজ গুটিয়ে ছুটে এলেন সদর দরজার কাছে। দরজার খোলাই ছিল, সেটা বাম পাশে ভেজিয়ে রাখতেই দেখলেন বিধ্বস্ত এক শরীরের মানব তার সামনে দাঁড়িয়ে আছে, তারই ছেলে তানভীর। চোখ মুখ ফুলিয়ে এ কি হাল হয়েছে ওর! আলেয়া বেগম ছেলেকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। কোথায় ছিলি বাপ? চেহারার একই হাল করেছিস তুই। মা, আমার অবনী। অবনীর খোঁজ করে লাভ কি? তুই তো এটাই চেয়েছিলি। কিন্তু মা, আমার অবনীর আজ বিয়ে হয়ে গেল। মানে আজ? একটু আগেই? আমি দূর থেকে দাঁড়িয়ে বুক ফাটা আর্তনাদ নিয়ে ওকে বিদায় দিলাম। এ কি কাণ্ড! তোর সাথে ডিভোর্স হয়েছে গতকাল, আর অমনি আজ বিয়ে করে নিল। আমাদের অবনী তো এমন মেয়ে নয়, বরং তুই নিজেই ওর সাথে খারাপ কথা বলতিস, মারতিস। তার সত্ত্বেও তোরে রাইখা মেয়েটার সব আচার পায়ের তলায় ফেলে এভাবে বিয়ে করে নিল। সম্পর্ক টম্পর্ক করেছিল নাকি? তানভীর মায়ের ঠোঁটের ওপর সজোরে আঙুল চেপে ধরে। না মা, প্লিজ, অবনীকে নিয়ে ও কথা বলো না। অবনী ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে। অবনী কিছুই জানে না, কিন্তু আমি জানি। আমি জেনে বুঝে ওকে ছেড়ে দিয়েছি। এসব কি কথা বলছিস বাপ তুই? ঠিক বলছি, আমি ইচ্ছে করি আমার জীবন থেকে আমার ভালোবাসার অবনীকে সরিয়ে দিয়েছি। যদি সেটা না করতাম তবে অনেক মানুষের ক্ষতি হয়ে যেত, হয়তো অবনীরও। আলেয়া বেগম ভ্যাবেচাকা খেয়ে ছেলের দিকে তাকালেন। সে কি সত্যিই সজ্ঞানে বলছে, নাকি বউয়ের শোকে পাগল হয়ে গেল? পুরুষ মানুষ বউয়ের জন্য সচরাচর উতলা হয় না, কিন্তু যারা হয় তারা ইহকাল পরকাল দুই কালের জন্যই নির্দিষ্ট ওই একজন নারীর প্রতি ভালোবাসার কাঙাল হয়ে থাকে। তার ছেলেও কি তবে তাই হয়ে গেল? তানভীর মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ডাইনিং রুমে বসলো। তার সোফার ওপর গা এলি দিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় হুট করে রাহিত নামের একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলতে থাকে, অবনীর ব্যাপারে আপনার সাথে কথা আছে, একটু সাইডে আসুন। আমি কিঞ্চিত অবাক হলেও লোকটার পিছু পিছু যাই। এরপর নিরিবিলি এক রাস্তার শেষ মাথায় থেমে লোকটা আমাকে বলে সে অবনীকে ভালোবাসে, আর এজন্য আমায় অবনীকে ছেড়ে দিতে হবে। না ছাড়লে ও তোমার ক্ষতি করবে, অবনীর ক্ষতি করবে, এমনকি অবনীর বাবা মায়ের ক্ষতি করতেও দুবার ভাববে না। শুরুতে ভেবেছিলাম নিছক হুমকি দিচ্ছে, কিন্তু পরক্ষণেই দেখি ওর সাথে কয়েকজন সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে।
লোকটা তোমার সম্পর্কে, আমাদের সম্পর্কে, অবনী কখন কোথায় যায় সব এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল। প্রথম দিন কোনো রকম পাশ কাটিয়ে এসেছিলাম, এরপর 2 দিন তাকে দেখিনি। ভাবলাম হুট করে নানান তথ্য জোগাড় করে মশকরা করছিল, কিন্তু ঠিক তার পরদিনই আমি অফিসে গিয়ে দেখি ফিন্যান্স বিভাগের জরুরি ফাইলটা পাওয়া যাচ্ছে না। ওটা আমার তত্ত্বাবধানেই ছিল। ম্যানেজার স্যার আমাকে ডেকে বললেন, সবার সাথেই জিদ ধরতে নেই, আজ তোমার ক্ষতি হচ্ছে, কাল তোমার স্ত্রী অবনীর পরিবারের ক্ষতি হবে। কিছু মানুষ যা চায় তা পাওয়ার জন্য দুনিয়া এফর ওফর করে দিতেও দ্বিধা করে না। সেদিন বিকেলে বাড়ি ফেরার পথেই সে আবার হাজির, আগের চেয়েও আরও ভয়ঙ্কর কিছু মানুষকে সঙ্গে নিয়ে। আমার সামনে এসেই কলার চেপে ধরে বলে উঠল, অবনীর বাবা রোজ সকালে মর্নিং ওয়াক করতে বের হয় ঠিক 6:15 ড্রিম ভ্যালি পার্কে, তাই না তানভীর? আমি সেদিন বুঝে গিয়েছিলাম অবনীকে আমি যদি না ছাড়ি তবে সে সবার ক্ষতি করবে, শুধু তার অবনীকেই চাই। মা, আমি আর সবার কথা ভেবে, তোমাদের কথা ভেবে আমার ভালোবাসার মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছি, কষ্ট দিয়েছি, এমনকি তাকে ডিভোর্স দিতেও দ্বিধাবোধ করিনি। আজ অবনীর সাথে যার বিয়ে হলো সে আর কেউ নয়, সেদিনের সেই ছেলেটি রাহিদ। আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষটাকে ত্যাগ দিয়ে এলাম মা। আমি একজন ভীরু কাপুরুষ স্বামী। আলেয়া বেগম এই মুহূর্তে ছেলেকে সান্ত্বনা দিতেও ভুলে গেলেন। ছেলেকে কাপুরুষ বলবে নাকি উত্তম পুরুষ তা তিনি নিজেও জানেন না। তবে তানভীর যেই লক্ষ্যে অবনীকে ডিভোর্স দিয়েছিল তা হয়তো সার্থক হয়েছে। অবনীর পরিবার নিশ্চয়ই নিরাপদেই আছে। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে চাইলে তানভীর বাধা দিতে সরে বসে। মায়ের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে চেয়ে থেকে মাথা নিচু করে বলে ফেলে, মা, আমি তো জেনে শুনে অবনীকে অন্ধকারে ফেলে দিয়েছি। আমার মতন কুলাঙ্গার স্বামীর জন্য অবনীর ভালোবাসা বদলে তো ঘৃণাই জমবে, তাই না মা? এটাই তো উচিত। কিন্তু মা, অবনী আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে ও কি মেনে নিতে পারবে? মনে হয় পারবে। তবে যদি না পারে আমি কি করব? আমার এত কষ্ট লাগছে কেন? প্রিয় মানুষের থেকে বিচ্ছেদ তো অতটা যন্ত্রণাদায়ক দেয় না যতটা যন্ত্রণা অনুভব হয় তাকে অন্য মানুষের সাথে দেখতে। তুই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। আমরা তো তোদের ওইসব সিনেমার সুপারহিরো না, আমরা সাধারণ মানুষ। আমাদের না আছে ক্ষমতা আর না আছে শক্তি। তানভীকে আলেয়া বেগম কোলের মধ্যে আবার টেনে নিলেন। মায়ের কোলে মুখ লুকিয়ে একটি পুরুষ তার স্ত্রীর জন্য কাঁদছে। এর চেয়ে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য বোধহয় এই পৃথিবীতে আর কিছু হয় না। অবনীর নতুন বাসর ঘর এত চমৎকারভাবে সাজানো হয়েছে, এর আগে এত সুন্দর সজ্জা অবনী তার জীবনে দেখেনি। ফ্লোর জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো, ঘরের এমন কোনো কোণা সম্ভবত বাদ যায়নি যেখানে সজ্জার ছোঁয়া নেই। সমস্ত তাজা ফুলের সুবাসে যেন মোমো করছে। অবনী ঘরের ঠিক মাঝখানে এসে ক্ষণিক মুহূর্ত থমকে দাঁড়ালো। বিয়ের মাসখানেক পর একবার সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, জামাইয়ের থেকে আশা করেছিলাম আমার ঘরটা গোলাপ ফুলে ভর্তি থাকবে, অথচ ভদ্রলোকের নাকি গোলাপেই অ্যালার্জি। অবনীর মন খারাপ হতে শুরু করলো। এসব তো সে তানভীরের কাছ থেকে আশা করেছিল, রাহিদের কাছে নয়। তাছাড়া বাবার জেদে দ্বিতীয় বিয়েটা তো ঠিক সে করেই নিল, কিন্তু রাহিদকে কিভাবে মানিয়ে নেবে সে? আবার এই বিয়েটাও তো ঠিকঠাক বৈধ নয় তার জন্য। জীবন সম্পর্কের সমস্ত যাতনার প্রশ্নে অবনী নুইয়ে পড়ে। বিছানার ওপর ধপাস করে বসে মেঝের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। কিছুক্ষণ পর ঘরের দরজা খোলার শব্দে তার মনের ঘোর কাটে। রাহিদ বরের সাজে ঘরে ঢুকলো, তবে পূর্বের পাঞ্জাবি পাল্টে আরেকটি গায়ে জড়িয়েছে। এর সবটাই যে কাঁচা টাকার প্রভাব তা অবনী খুব ভালো মতোই টের পাচ্ছে। রাহিদ অবনীর ঠিক পাশে বসে সল্লাসে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সাথে আমার ঘরে আমার বিছানায়। বিশ্বাস না করাই ভালো। ভালো? ধুর, কি যে বলো না তুমি। কত সাধনার পর কত কাঠখড় পুড়িয়ে অবশেষে তোমারে পাইলাম, এ কি অবিশ্বাস করার বিষয়? দেখি তুমি আমার কাছে সরে এসো, তোমাকে জড়িয়ে ধরে মনের শান্তি পূর্ণ করি। মানে? এরও আবার মানে কোথায় পাবো? বলতে বলতে রাহিদ তাকে নিজের কাছে টেনে নেয়। অবনীর বিরক্তি সত্ত্বেও সে তাকে একেবারে বুকের মধ্যে নিয়ে জাপটে ধরে। অবনীর সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ছাড়ুন, ছাড়ুন বলছি। কি আজব! তুমি আমার বিয়ে করা বউ, ভালোবেসেই তোমায় বিয়ে করেছি। আজ এই সুন্দর রাতে তোমাকে জড়িয়ে ধরবো না? না, ধরবেন না।
বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন, কিন্তু গতকালই আমার ডিভোর্স হয়েছে। আপনি সব জানেন, তা সত্ত্বেও একেবারে স্থির সিদ্ধান্ত দাঁড়িয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন। একে তো একটা নিয়ম বহির্ভূত কাজ করেছেন এবং আমাকে বাধ্য করেছেন, আবার এখন এমন অনাস্থা শুরু করেছেন। রাহিব এসব নিয়ম কানুনের তোয়াক্কা করে না। রাহিব যা সিদ্ধান্ত নেয় ওটাই নিয়ম। একসময় মানুষের প্রচুর নিয়ম কানুন মেনেছি, কিন্তু কি জানো, টাকা, তোমার টাকা থাকলেই সেই টাকায় নতুন নিয়ম তৈরি করে দেবে। এবার চুপচাপ কাছে সরে আসো। কিন্তু অবনী কোনোভাবেই ওর কাছে এগিয়ে যায় না। রাহিত এতক্ষণ শান্ত ভঙ্গিতে কথা বললেও মুহূর্তেই কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল সে। দুই চোখ লাল করে অবনীর দিকে তাকায়। অবনী যতই দূরে সরিয়ে দেয়, সে পূর্বের চেয়েও দ্বিগুণ গতিতে ওকে আঁকড়ে ধরার চেষ্টা করে। প্লিজ প্লিজ, আপনি এমনটা করবেন না। এ ঘোর অন্যায়, অনাস্থা। আপনি মানুষ হিসাবে এতটা জঘন্য, এটা জানলে আমি নিজেকেই শেষ করে ফেলতাম। তবুও বাবার জোরে আপনার মতন সাইকোকে বিয়ে করতাম না। সাইকো? ঠিক ধরেছ, আমি সাইকো, তোমার ভালোবাসার সাইকো। তুমি জানো তোমাকে পাওয়ার জন্য আমি কি কি করেছি? তুমি জানতে চেয়েছিলে? শোনো অবনী, শোনো। তোমার বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছিল আমার বন্ধুর কোম্পানি। ওর সাথে তোমার বাবার কাছে পেমেন্ট নিতে গিয়ে সেদিনই তোমায় প্রথম দেখি। বউয়ের সাজে কি সুন্দর দেখাচ্ছিল তোমাকে অবনী। আমি হাঁ করে শুধু তাকিয়েছিলাম। তোমাকে মুক্ত হয়ে দেখতে দেখতে টেরই পাইনি এর ফাঁকে তুমি তানভীরের সাথে বিয়ে করে ফেলেছো। তাতে কি, আমি কিন্তু হাল ছাড়িনি। তুমি যখন বিয়ের পর বাড়ি এসেছিলে, আমার বন্ধু সজীবকে দিয়ে ভালোবাসার প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রাজি হলে না, আমাকে ফিরিয়ে দিলে। আমাকে, যেই আমি তোমারে ভালোবাসলাম সেই আমারই তুমি ফিরিয়ে দিলে। তানভীরের সাথে তো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ, অথচ তুমি কি না ওকে খুশি করছো। এটা আমি কিভাবে সহ্য করতাম? আমার মাথায় জিদ চেপে গেল। আমি একটু একটু করে জাল বিছিয়েছি। তানভীরকে, ওর পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছি। অফিসের ফাইল সরানোর ব্যবস্থা করেছি। ওর আর তোমার পরিবারের মানুষকে খুন করার কথা বলে শাসিয়েছি। আর দেখো, আমার শ্বশুর বাবা তো তোমারই বাবা, তবুও ওনাকে পর্যন্ত আমি আমার লিডার বন্ধুদের কাছে হুমকি দিয়েছি। শুধু হুমকি না, ওরা যদি একজনও আমার কথায় রাজি না হতো, আমি ওদেরকে মেরে ফেলতাম। সত্যি বলছি অবনী, তোমার কাছে আসার জন্য আমি সব করতে পারি, সব। রাহিদের ভয়ানক স্বীকারোক্তি শুনে অবনী একেবারে হতবম্বের মতন চেয়ে রইল। তার মানে শুধুমাত্র এই লোকটার জন্যই তানভী তাকে দূরে সরিয়ে দিয়েছিল? শুধুমাত্র এর জন্যই বাবা এমন একটা জঘন্য সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিয়েছে? এই মুহূর্তে অবনীর যেন নিজেকে প্রচণ্ড অসহায় লাগছে। তার একুল ওকুল সবকুলের মানুষই একমাত্র সমস্যার কারণ সে। অবনীর আগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হতে চায়, কিন্তু পারে না। রাহিত সহসাই ওর হাত চেপে ধরে। খবরদার অবনী, আমাকে ছেড়ে যাবে না। আমি কিন্তু তোমাকে ঠিকই খুঁজে আনবো, আর যার কাছে তোমাকে পাবো সে এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগা আশ্রয়দাতা হবে। তুমি খুব ভালো করেই জানো আমি ঠিক কি কি করতে পারি, আর আমি জীবিত থাকতে এই পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ না। অবনী মাথা নুইয়ে নিল। সত্যিই তো, রাহিদ এখনো পর্যন্ত যা যা করেছে, এরপর সে যে আরও ভয়ানক হবে না এর কোনো নিশ্চয়তা নেই। ও জীবিত থাকা অবধি অবনীকে কোনোদিন ফিরতে দেবে না। অবনী সেভাবে মাথা নুয়ে একবার ডান বামে তাকালো, তারপর টি টেবিলের আপেলের ঝুড়ি থেকে খপ করে ধারালো ছুরিটা তুলে মুহূর্তেই রাহিদকে মেরে ফেললো। অবনীর দিকে ভয়ার্ত এক থাবা বাড়ালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠে না, লুটিয়ে পড়ে মাটিতে। এভাবেই কেটে যায় 9 মিনিট 27 সেকেন্ড। অবনী তার মোবাইল বের করে বাবার নাম্বারে কল দেয়। ওপাশ থেকে কল রিসিভ হতেই অবনী যন্ত্রের মতন বলল, স্বার্থপর বাবা, শুনছো? রাহিদ বেঁচে থাকতে আমাকে, তোমাকে, এমনকি আমার তানভীকে কখনোই সুখী হতে দিত না। আমি তোমার গলার কাঁটা, তাই না স্বার্থপর বাবা? সব জেনেও আমাকে তুমি নরকে পাঠিয়েছো। তুমি আমার বাবা। শোনো, আমি এই নরক থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে হয়তো কারোর হাতে খুন হব, আর না হলে খুন করব। ব্যাস এইটুকুই মনে রেখো, আমি আমার সৌন্দর্যকে উৎসর্গ করেছি তোমাদের নামে। আচ্ছা বাবা, মেয়েরা অসুন্দর হলে তো মহাসমুদ্রের মতন দোষ, জানি, কিন্তু সুন্দর হলেও দোষ? বাবা, আমার তানভীকে দেখে রেখো। এই ছেলেটা ভালোবাসার বলিদান দিয়েছে তোমার জন্য, তোমাদের জন্য। বাবা, এই স্বার্থপর বাবা, কথা বলছো না কেন?
কাল পত্রিকায় কি নিউজ হবে জানো? নববধূর হাতে স্বামী খুন। রাহিদ আমার স্বামী? ছি! ওপাশ থেকে কেবল গুঙিয়ে গুঙিয়ে কান্নার আওয়াজ ভেসে আসছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।